তুষির বিস্ময় দেখার সময় সার্থক নেই। হাবভাবে বোঝা গেল এখন ভারী ব্যস্ত সে। কেমন ধুমধাম শব্দ করে গাড়ি থেকে টেনে নামালো ওকে। কোলে নিতে গেলেই হু 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 করে দুপাশে মাথা ঝাঁকালো তুষি, চোখ রাঙায় সাথে। হ্যান্ডকাফে আটকানো হাত দুটো টেনে হিঁচড়ে খোলার চেষ্টা করলো তুষি। পিছনে গেল কয়েকবার। এইদিকে আশেপাশের লোকজন যারা ছিল সব হা করে আছে। একে পুলিশের লোক, সাথে মেয়ে একটা, এমন হাত মুখ আটকানো। এ নিয়ে ভীষণ উৎসুক তারা। স্বার্থ এখানে সময় নষ্ট করতে চাইল না। ওপরতলায় তার অনেক কাজ। সে চট করে তুষির ক্ষুদ্র শরীরটাকে এক পাশের কাঁধে তুলে ফেলল। একটু টান পড়ল পিঠের ক্ষতয়, কিন্তু পা জোড়া থামল না। এইদিকে চমকে থমকে মাটিতে মিশে গেল তুষি। মুখের সাথে মুখও স্বার্থের পিঠে অবধি ঝুঁকে গেল ওর। দুটো আটকে থাকা হাত দিয়ে চেষ্টা করলো সেখানে কিল ঘুষি মারতে। পা ছুড়ল কয়েকবার। কাজী অফিস দুতলায়। স্বার্থ মেয়েটাকে কাঁধে বস্তার মতো নিয়েই অনায়াসে সিঁড়ি বেয়ে উঠল। পুরোটা সময় ছাড় পাওয়ার তাগিদে তুষু হুই হুই করল, কিন্তু এর আপত্তি ছটফটানো স্বার্থ কানে নিল তো। কাজী অফিসটা বড়সড়, শরীফের চেনালো, সব বন্দোবস্ত উনিই করলেন। এই ভোর ভোর না হলে কাজী পাওয়া যেত না। স্বার্থ তুষিকে ঘাড়ে নিয়ে ঢুকতেই ভেতরের লোকগুলো তবদা খেয়ে গেল। ঘাট থেকে টেবিলের উপর ব্যাগ নামালে যেমন ধূপ করে শব্দ হয়, ঠিক অমন করে ওকে নরম সোফার উপর ছুঁড়ে ফেলল স্বার্থ। অপ্রস্তুতিতে তুষির মাথাটা গিয়ে লাগলো ফোমের সাথে। আরও হেলে পড়ল মেয়েটা। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে বলল কেউ, এ কি, তুই তুই বউ এনেছিস না আসামি? কি অবস্থা ওর? তুষি চুল খুলে একাকার অবস্থা। সব এসে মুখ ঢেকে গেছে। কে কথা বলল দেখার জন্য তাকালেও তেমন কিছু বোঝা গেল না। ওর পাশে কিছু প্যাকেট স্যাকেট রাখা। ও পাশ থেকে বিয়ের বেনারসির মতো কিছু একটা দেখল শুধু। স্বার্থ তখনই এসে বসলো পাশে। নিজেই তুষির এই এলোমেলো চুলগুলো দুহাত দিয়ে সরিয়ে দুপাশে কানে গুজে দিল। অল্প শীতল স্পর্শে একটু থামল মেয়েটা। মুখখানা ধক ধক শব্দ তুলল অমনি। কিন্তু স্বার্থকে দেখে মনে হলো বেজায় বিরক্ত সে। ভ্রু উঁচিয়ে বলল, কি কি লাগবে? তুষি চোখ পাকায়, ইশারা করে হাতের দিকে। ও বলে, বিয়ে হোক তারপর। নাও শাট আপ। এতক্ষণে তুষির নজর পড়ল বাকিদের দিকে। লোকজন কম নেই এখানে, কিন্তু ওর ভ্রু কপালে উঠল জামিলকে দেখে। চোখাচোখি হতেই ছেলেটা মাথা নামিয়ে বলল, হ্যালো তুষি, ভালো আছো? ও সরি, পাঠাটা তোমাকে এভাবে অত্যাচার করেছে, ভালো থাকবেও বা কি করে? আসলে ওর অত্যাচার থেকে আমরাও মুক্ত নই। এই সাত সকালে কেমন ঘুম থেকে ডেকে আনলো দেখেছ? যাকে এসব দুঃখ নিয়ে আমরা পরে কথা বলবো। তুষির মুখ বন্দি থাকায় উত্তর দিতে পারল না। মাথা ঘুরিয়ে জামিলের পাশে তাকালো। অমনি হাত তুলে সালাম দিলেন শরীফ। ভদ্রলোকের গায়ে পাঞ্জাবি। হাসতে হাসতে বললেন, ম্যাডাম, আসসালামু আলাইকুম। পাশের মহিলাকে দেখিয়ে বললেন, আমার ওয়াইফ লিনা, তার পাশের জন আমার শালিকা। আজকে আমরা সবাই আপনাদের বিয়েতে সাক্ষী দেব ম্যাডাম। সবাই তুষিকে সালাম দেয়, হাসে, কিন্তু মেয়েটা শুধু বিস্ময়ে তাজ্জব হয়ে রইল। বিটকেলটা যে আধঘাট বেঁধে নেমেছে বুঝতে বাকি নেই। স্বার্থ বলল তখনই, সব রেডি জামিল? হ্যাঁ রে ভাই, মৌলভী সাহেবকে সব বুঝিয়ে দিয়েছি। তুষির বার্থ সার্টিফিকেটটা জমা করলেই হবে। আর ও কি এভাবে বিয়েতে বসবে নাকি? খুলে দে সব। না, ভেজাল করবে। চোরটার হাত পা চলে খুব। তুষি নাক ফুলিয়ে রইল। শফিক বললেন, তাহলে স্যার, শাড়ি গয়না যা কিনলেন ওগুলো পরবেন না? বিয়ের আগে কোনোভাবেই এর হাত খোলা যাবে না। লীনা বললেন। স্বার্থ ঘাড় নাড়ল, বোঝালো নিয়ে যেতে, কিন্তু তুষি নড়ল না। গোজ বেঁধে বসে রইল সে। সোফায় আরো শক্ত করল শরীরটা। চোখে মুখে জোরদার আপত্তি দেখে স্বার্থ ক্লান্ত শ্বাস টানল। কাছে এসে বলল, কি চাইছো? আবার কাঁধে উঠবে? ক্ষিপ্ত চোখে চাইল তুষি। মাথা নাড়ায়। কপালের চুল আবার মুখে এসে পড়ল। বরের দিকে এভাবে তাকাতে নেই। যাও, একটু বিশ্রাম নিয়ে এসো। ততক্ষণে তোমার নামে একটা এফআইআর রেডি করি। কিছু কঠিন কঠিন মামলা দেবো আজ, যাতে সারা জীবনও আমার মনের জেল থেকে তুমি চোর মুক্তি না পাও। স্বার্থ ফের সেটা কানের পিঠে গুজে দিয়ে বলল। তুষির চেহারা বদল হলো না, বদলানো না ওর পাথরের মুখ। তবে লীনা হাত ধরতেই ভদ্রের ন্যায় উঠে ভেতরে চলে গেল। জামিন সাথে সাথে বলল, ওদিকের কি খবর? জানি না। অয়ন শুনলে কি যে করবে, পাগলা কুত্তা হয়ে যাবে ও। তুষিকে যে খুব ভালোবাসে রে। শুধু নিজে ভালোবাসলেই হয় না, উল্টো পাশ থেকে এরকম ভালোবাসা আসছে কিনা তা নিয়েও তো ভাবতে হয়।
মাথায় বুদ্ধি থাকলে বাড়িতে তুষিকে না পেয়েই বুঝবে ও ভুল করতে যাচ্ছিল। তাও ঠিক, কিন্তু অয়ন। স্বার্থ মাঝপথেই বলল, তুষির পাশে অর পরপুরুষের নাম নিবি না। একটু পর আমার সাথে ওর বিয়ে হবে, তুই আমার বাচ্চাদের নাম ঠিক কর। জামিন চোখ কপালে নিয়ে বলল। ওরে বাচ্চা, এখন বাচ্চা পর্যন্ত চলে গেলি রে। শরীফ উজ্জ্বল মুখ নিয়ে পাশে ভিড়লেন সে সময়। স্বতঃস্ফূর্ত স্বরে বললেন, স্যার, আগাম অভিনন্দন আপনাকে। একই একই বউকে 2বার বিয়ে করেছেন, কি কপাল আপনার। আমরা তো ওই একবারেই। জামিন বলল, আপনি তো তাও একবার পেলেন, আমার কপাল দেখেছেন? যে বয়সে আপনার স্যার বেবি প্ল্যানিং করছে, সেই বয়সে আমি ছ্যাঁকা খেয়ে ঘুরছি। সতর্ক চোখে চাইলেন ভদ্রলোক। কেন স্যার, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে? স্বার্থ কপাল কুঁচকে বলল, আবার গার্লফ্রেন্ড বানিয়েছিস? বানাতে তো চাইলাম, হলো না রে। মনে হয় আমার জন্য সিরিয়াস প্রেমের জন্মই হয়নি। জীবনটা হয়তো ফোনে চার্জ দিতে দিতেই চলে যাবে, নিজেকে আর চার্জ দেয়া হবে না। পরপর ফোঁস করে শ্বাস ফেলে বলল, আচ্ছা বাদ দে এসব, একটা কথা বল, তুই আজকে ইউনিফর্ম পরে এসেছিস কেন? শরীফ সাহেবকে দেখ, বিয়েতে সাক্ষী দিতে পাঞ্জাবি পরে এসেছে। মানুষ কনফিউজড হয়ে যাবে না, বিয়ে কার? শরীফ লজ্জা পেয়ে বলল, আমি তো বিয়ে খাবো ভেবে আনন্দিত হয়ে তৈরি হয়েছিলাম, কিন্তু স্যার যে বউ কিডন্যাপ করে আনবেন তা জানতাম না। ইউনিফর্ম না পরে রাস্তা দিয়ে মেয়ে তোলা কত ঝামেলা জানিস? এখন লোকজন ভেবেছে ক্রিমিনাল ধরেছে, আর সিভিল ড্রেসে মেয়ে তুলতে গেলে ভাবতো রেপ করতে নিচ্ছি। বারবার কি সবাইকে নিজের আইডি কার্ড ধরে ধরে দেখাতাম? তাহলে এখন পর। কত কি কেনালি আমায় দিয়ে, পড়বি না? না, সময় নেই, চোরটাকে নিয়ে চিন্তায় আছে। বিয়েতে বেকে না বসলেই হয়। এজন্যই বলেছিলাম আগে ভাগে স্বীকার করতে। শালা নিজেই নিজের লাইফ তেনা তেনা করেছিলি। যে জিনিস স্বেচ্ছায় পেতে রাখা ছিল, তা নিয়ে এখন কত কষ্ট করতে হচ্ছে। স্বার্থ উত্তর দিল না, কারণ কথাগুলো সত্যি। গল্পের সব জটিলতার মূল একমাত্র সে। তবে এত কথাবার্তার মাঝে কাজী সাহেব চুপ করে বসে আছেন। একটা জোর জবরদস্তির বিয়ে হচ্ছে এখানে, কিন্তু পুলিশ লোক দেখে টু শব্দও করছেন না তিনি। তবে ব্যাপারটা অতি আশ্চর্যের বই কি। পুলিশ যদি নিজেই মেয়ে তুলে এনে বিয়ে করে, তাহলে সন্ত্রাসীরা কি করবে? ভদ্রলোক দেশের করুণ দশা ভেবে হতাশ হলেন। কয়েকবার নিঃশ্বাস ফেলে মাথা নাড়লেন দুপাশে। এর মাঝেই তুষিকে নিয়ে হাজির হলো লীনা। চুলটা সুন্দর করে গুছিয়ে বেঁধে দিয়েছে, মাথায় ওড়না পেঁচানো, কিন্তু মেয়েটার ঠোঁটে হাসি নেই, বরং ফেঁপে উঠেছে চোখ নাক। সুশ্রীর মুখ লালচে, সীমাশূন্য রাগে। ঠিক করে দাঁড়াতেও পারল না। স্বার্থ হাতটা খপ করে ধরল। এসো বিয়ে করি। তুষি দুহাতেই ঝাড়া মারে, রাগ দেখায়। স্বার্থ যাই এলো না। হ্যান্ডকাফে আটকে রাখা প্রবল 2 হাত। স্ত্রীও এক হাতের মুঠো টেনে চেয়ারে বসিয়ে দিল ওকে। পাশেটায় বসলো নিজে। মৌলভীকে বলল, নিন বিয়ে পড়ান। কাজী সাহেব হতভম্ব চোখে দুজনকে একবার একবার দেখলেন। মেয়ের মুখে স্কচটেপ, হ্যান্ডকাপ হাতে, ছেলের গায়ে ইউনিফর্ম। এরা বর বউ না চোর পুলিশ? অমন বিস্ময় নিয়েই খাতায় লিখলেন তিনি। একটা প্রশ্নও করলেন না। আগে থেকে নামধাম সব লিখে রেখেছেন। ভদ্রলোকের কাছে আরও একটা অবাক করার ব্যাপার হলো, ছেলে মেয়ের বংশও এক। সৈয়দ স্বার্থ আবরার, সৈয়দ মেহরিন রহমান তুষি। এমন অতি আজব বিয়ে দেখা যায় কোথাও? জিজ্ঞেস করলেন। তাহলে বাবা শুরু করছি। তাড়াতাড়ি। জি। দুজনের বাবা মায়ের নাম থেকে দেনমোহর সব কিছু জোরে জোরে পড়লেন ভদ্রলোক। একটা শ্বাস নিয়ে বললেন, বলো মা। বাবা, মেয়ের মুখ বন্ধ, কবুল বলবে কি করে? স্বার্থ 2 আঙ্গুল ভ্রুর মাঝে ঘষল। ও এক্ষুনি তুষির মুখ খুলে দিতে চাইছে না। দিলেই ফরফর করে জিভ চালাবে, বলবে। না খুলে বিয়ে পড়ানো যায়? কবুল বলতে হবে যে। উপায় না পেয়ে স্কচটেপ ছিঁড়ে আনলো সে। এতক্ষণে যেন তুষির শ্বাস দম ফিরল। শ্বাস নিল একটু, পরপরই আর্তচিৎকার ছুড়ল। আমি আপনাকে বিয়ে করব না। স্বার্থ দীর্ঘশ্বাস ফেলল, জানতো এটাই শুনবে। কেন তুষি? মানছি পাঠা, কিন্তু মানুষটা তো ভালো। জামিল বলল, ভালো মানুষ? ওনার মতো ইগো বাজ খচ্চুরে খামখেয়ালি লোক দুটো নেই আর। আমাকে বোঝে না, আমার খারাপ লাগছে না ভালো লাগছে কিচ্ছুর পরোয়া করে না। সবসময় শুধু অপমান করে, কথা শোনায়, যা মুখে আসে তাই বলে দেয়। এরকম লোক আমার জীবনে কোনো দরকার নেই। তুষি বলল। তুষি থামল। স্বার্থের সাথে মৌখিক বিতর্ক লড়াইয়ের জন্য প্রস্তুত সে। অথচ মানুষটা মাথা নেড়ে বলল, হয়েছে, এবার কবুল বলো। তুষি ফুঁসে উঠল। দেখেছেন দেখেছেন আপনারা, এখনো তেজ কমেনি ওনার। আমি ওনাকে বিয়ে করব না করব না করব না।
শরীফ মাথা চুলকালেন। বাকিদের মধ্যে খা খা করছে নীরবতা। কাজী সাহেব বললেন, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো মা, আমার আবার একটা বিয়ে পড়াতে যেতে হবে, অনেক দূরের পথ। আমি বিয়ে করব না বললাম তো। সার্থ ঠান্ডা গলায় বললেন, তুষি, কবুল বলো। বলবো না। কেন বলবে না? ভালোবাসো না আমায়? না, আমি আপনাকে ঘৃণা করি। তুষির ঝাঁঝালো স্বর, আগুন চোখ, পাথরের মতো মুখটা দেখে থমকে যায় সার্থ। আস্তে শুধায়, কেন? আপনি জানেন না, আপনার জন্যই তো আজ আমার এত কিছু সহ্য করতে হচ্ছে। আপনার জন্যই তো আমার আয়ন ভাইকে ঠকাতে হচ্ছে। আজ আপনার জন্য আমাকে নিজের বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে, সবটা আপনার জন্য। আপনি যদি শুরু থেকে আমায় না ফেরাতেন, তাহলে আজ তো এই দিন আসতো না। তো সে ভালোবেসে হাসি মুখে আপনার জন্য জানটাও দিয়ে দিতে পারতো, কিন্তু জোর করে তার কাছ থেকে এক গ্লাস পানিও পাওয়া যাবে না। আপনি আমাকে চাননি, বারবার ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখন আমায় আবার আশা কেন করছেন আপনি? আমি আপনাকে ভালোবাসবো কেন আশা করছেন এটা? না, আমি বস্তিতে বড় হলেও ছেঁচড়া নই আমি। এতগুলো কথার পিছে একটা ছোট্ট জবাব দিল সার্থ। আচ্ছা, এখন কবুল বলো। ক্রোধে আগুনে তুষি ভস্ম হয়ে যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। বললাম না আমি বিয়ে করবো না, শুনতে পাননি কানে? এমন করে না বাবু, কবুল বলে দাও। তুষি হতবাক হয়ে গেল। বাবু? বাকিরা মুখ টিপে হাসে। সার্থ চসূচক শব্দ করে বলল, বলো না, ছোট ভাইয়ের সাথে বউ নিয়ে টানাটানি করতে ভালো লাগে না আর। কে বলেছে আপনাকে টানাটানি করতে? আমি তো আমার মতো চলেই যাচ্ছিলাম। আপনি কেন নিয়ে এলেন এখানে? আপনার মতো ছেলের কি আর মেয়ের অভাব হতো? আপনার আইরিন আছে না, গিয়ে ওকে বিয়ে করুন। সার্থ মেজাজ চটে গেল, তাও শান্তভাবে বলল, তুষি, এবার রাগ হচ্ছে। হ্যাঁ, হবেই তো। ওটাই তো পারেন আপনি। রাগ করবেন, মেজাজ দেখাবেন, হাত চেপে ধরবেন, গাল চেপে ধরবেন। আর কি জানা আছে আপনার? সবাই গোল গোল চোখে একবারে ওদের দেখছে, আরেকবার সার্থকে। মৌলবী মিনমিন করে শুধালেন, না মানে বিয়েটা কি হচ্ছে? সার্থ গাঢ় দুটো নির্লিপ্ত চোখ, তুষি রাগান্বিত মুখ দেখলো দুপলক। জিজ্ঞেস করলো সেভাবেই। কবুল বলবে না? মেয়েটার কণ্ঠে অটল জেদ। মরে গেলেও না। শিওর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার্থ মাথা নাড়ে। এক চোট বিভ্রান্তি ঠিকরে দিয়ে চুপ করে যায়। পরপরই দুম করে হোলস্টার থেকে রিভলভারটা টান মেরে হাতে তুলে আনলো। আতকে উঠল সবাই। কাজীর মুখ শুকিয়ে গেল ভয়ে। জামিল হকচকিয়ে বলল, কি করছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর? ওকে সময় দে একটু, ও ঠিক কবুল বলবে। সার্থ শুনল না। গানের সাইড টেনে লোড করলো উল্টে। তুষির চেহারা কাঠ হয়ে যায়। নিথর চোখে চেয়ে রয় সে। এখন মাথায় বন্দুক ঠেকিয়ে কবুল বলাবে? এতটা নিচে নামবে এই লোক? আচ্ছা, জেদ ওরও কম কিছু নেই। এই ইগোবাজের কাছে ও নত হবে না। মরার ভয় দেখাচ্ছে। তুষি দাঁত খিঁচে রইল। প্রস্তুত হলো বন্দুকের নল তেড়ে আসার। অথচ সবাইকে চমকে দিয়ে পিস্তলের নল নিজের মাথায় ধরল সার্থ। কঠিন চোখে বলল, কবুল বলো তুষি, আদারওয়াইজ আই উইল শুট মাইসেলফ। সবাই বাকরুদ্ধ, স্তম্ভিত। তুষির বুক কেঁপে উঠল, স্তব্ধ হয়ে বলল, কি? সার্থ কণ্ঠ আরো বদলে গেল। প্রস্তুত চোখে বলল, হয় আজ আমাদের বিয়ে হবে, না হয় আমার জানাজা হবে। কি চাও? জামিল তাড়া দিয়ে বলল, তুষি, কবুল বলো প্লিজ, নাহলে স্বার্থ যা জেদি ও সত্যি নিজেকে গুলি করে দেবে। শরীফ বললেন, ম্যাডাম, কবুল বলুন, কবুল বলুন, কবুল বলুন। স্যারের কিছু হলে দেশের লস, আপনার লস ম্যাডাম, তাড়াতাড়ি বলুন। তুষি নির্লিপ্ত হয়ে চেয়ে রইল স্বার্থের শূন্য দৃষ্টিতে। তেজদীপ্ত চাহনি দেখে বুঝল হার মানতেই হবে। ছোট একটা ঢোক গিলে বলল, কবুল। স্বার্থ বলল, আরো দুবার। কবুল। সাথে ঝরঝর করে কফোটা জল ওর চোখ বেয়ে গলায় গিয়ে থামল। অনুনয় করলো নরম সুরে। এবার তো বন্দুকটা নামান, কবুল বলেছি তো আমি। স্বার্থর চেহারায় যুদ্ধ জেতার আনন্দ ছুটে আসে। বুক ফুলিয়ে শ্বাস ফেলে হেসে বলে, শুনেছি। কাঁদছো কেন? ভয় দেখাচ্ছিলাম। আমি মরে গেলে বিয়ে করবে কে? মেয়েটা ভেগাচেগা খায়। জামিন সহ বাকিরাও ভরকে যায় কিছু। তুষি চিরবির করে বলে, খারাপ ফালতু লোক, একটা বিশ্ব বিটকেল আপনি। স্বার্থ হাসল তাও। কাজীকে বলল, এবার আমাকে কবুল বলতে বলুন। এতক্ষণের এত নাটক ভদ্রলোকের মূর্তি হয়েছিল। নড়ে চড়ে বললেন, জি জি, বলুন কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। জামিল মাথা নেড়ে হাসল। ওর কাঁধে হাত রেখে বলল, তুই একটা চিজ রে স্বার্থ, জানটা উড়ে গেছিল আমাদের হারামি। শরীফও ঘাড় নাড়ালেন। ভয় তিনিও পেয়েছিলেন আসলে। তার স্ত্রী শালিকা, এমনকি কাজীও হকচকিয়েছে। স্বার্থ কাগজ ঠেলে দেয়। নাও সই করো।
তুষি দাঁত চিবিয়ে বলে। হাত না খুলে সই করবো কি করে? হাত খোলা যাবে না, এভাবেই করো। আপনাকে দেখে নেবো আমি। রাতে যত ইচ্ছে নাও, সাইন ইট। তুষির মেজাজ খারাপ করে আঙুলে কলম তুলল। সই করতে গিয়েও থামলো হঠাৎ। প্রশ্ন ছুড়ল বিদ্রুপ করে। আর আপনার আইডেন্টির কি হবে? স্বার্থ বিরক্ত হলো। যশোচক শব্দ করে একদমে বলল। ওকে জামিলের সাথে বিয়ে দিয়ে দেবো, তোমার এত ভাবতে হবে না। জামিল তপ দেখায়, নাক কুচকে বিড়বিড় করে। শালে নে মুঝে কিউ তোরা। তুষি পরাস্ত হয়ে সই করল। এরপর স্বার্থ লিখল নিজের নাম। বরকনে হিসেবে পাশাপাশি ওদের নাম দুটো জল করল বড্ড। সেদিকে চেয়ে স্বস্তির শ্বাস ফেলল ছেলেটা। ভালোবাসা দিবস হিসেবে স্বীকৃত 14ই ফেব্রুয়ারিতে আজ নতুন করে এক পবিত্র বন্ধনে জড়ালো ওরা। জামিল আর শরীফ ছেলেপক্ষের সাক্ষীর জায়গায় সই করলেন। শরীফের স্ত্রী শালিকা করলেন তুষির পক্ষে। এইবার মেয়েটার হ্যান্ডকাফটা আটকে থাকা হাত দুটো খুলে দিল স্বার্থ। তুষি কবজি ডলতে ডলতে বিড়বিড় করল। জল্লাদ একটা। মৌলভী সাহেব কাগজে হাত নিয়ে বললেন। আজ থেকে আপনারা স্বামী স্ত্রী। আলহামদুলিল্লাহ, আপনাদের নতুন জীবন সুখের হোক। সবাই সমন্বয়ে আলহামদুলিল্লাহ বলল, অথচ স্বার্থ তাকাতেই মুখ ঘুরিয়ে নিল তুষি। ছেলেটার সঙ্গে সঙ্গে এক হাতে ওর গাল চেপে ধরে নিজের দিকে ফেরায়, ভ্রু নাচিয়ে বলে। মিসেস স্বার্থ আবরার, আপনার সমস্যা কি? তুষির কণ্ঠে নম্রতা নেই। কেন করলেন এমন? কিরকম? আপনি না আমায় ভালোবাসেন না? তাহলে এত নাটকের মানেটা কি? স্বার্থ চেয়ারে পিঠ ছড়িয়ে বসে বলল। এমনি। ব্রহ্মতালু জ্বলে উঠল তুষির, চোখও ছলছল করছে সাথে। জামিল বিড়বিড় করে বলল। শালা ঘাউরা। ওর আর স্বার্থকে সহ্য হলো না, মন চাইছে মেরে মাথার খুলি ভেঙে দিতে। শরীফকে বলল। চলুন আমরা গিয়ে মিষ্টি নিয়ে আসি, এরা ঝগড়া করুক। জি 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 চলুন। বাকিরা রয়ে যায়। কাজী সাহেব কাগজপত্র গোছাচ্ছেন। তুষি হঠাৎই উদাস হয়ে গেল। চেয়ারে হাতলে এক হাত রেখে মাথা ঠেকালো। চোখের কোণ ছুঁয়ে একটা জলের ধারা নামলো তখনই। গড়িয়ে পড়ার আগে স্বার্থ ব্যতিব্যস্ত হাতে মুছে দেয় সেটুকু। কিছু বলে না, নিঃশব্দে চেয়ে থাকে। এই বরফ শীতল দৃষ্টিতে হৃদয়ে টান পড়ল তুষির। খুব প্রত্যাশা নিয়ে আরেকবার শুধালো। বলুন না কেন বিয়ে করলেন? কেন? অয়নকে বিয়ে করতে পারোনি বলে কষ্ট পাচ্ছ? তেতে উঠল মেয়েটা। বাজে কথা বলবেন না। আমি তো পালিয়েই যাচ্ছিলাম। করলে করতাম, তাতে আপনার কি? গিয়ে কি হতো? সেখানেও হয়তো অন্য কাউকে বিয়ে করতে। স্বার্থ সোজাসুজি বলল। অনেক কিছু। যে মুখে একবার আমার জন্য কবুল বলেছ, সেই মুখে অন্যের জন্য কবুল বলতে দেই কি করে? গাড়ি চলছে দিকবিদিক উড়িয়ে। প্রচণ্ড বাতাসে কান মাথা ধরে যাচ্ছে তুষির। স্বার্থ জানালার গ্লাস লাগাতে দিচ্ছে না, তার চেয়েও বড় কথা লাগাতে পারছে না ও। একটা হাত স্বার্থ ধরে রেখেছে, একেবারে আঙুলে আঙুল ঢুকিয়ে এমন শক্ত করে ধরা, গোটা হাত নাড়ানোই দুষ্কর এখন। তবে তুষির এসবে আগ্রহ কম। ওর বুকটা ধুকপুক করছে ভীষণ ভয় আর চিন্তার তোড়ে। বিটকেলটা নিশ্চয়ই ওকে নিয়ে বাড়ি যাচ্ছে। ওখানে গিয়ে তুষি কি কি দেখবে কে জানে। আচ্ছা, অয়নিউষার বিয়ে হয়েছে কি? দাদি কি স্টেশনে বসে আছে ওদের জন্য? আর বাড়ির সবাই যখন জানবে ওর আর স্বার্থর বিয়ে হয়ে গেছে, কি বলবে, কি করবে? ভাবতে গিয়েই তুষির মাথা ফাঁকা হয়ে যায়, চিন্তায় হাঁসফাঁস করে। অথচ যার জন্য এত কিছু, তার এসবে উদ্বেগ আছে? নেই। সব মনোযোগ তার গাড়িতে, রাস্তায় আর তুষির অবলা নরম হাতটার উপর। এক ফোঁটা নড়তেও দিচ্ছে না। তুষি বল খাটিয়ে ফের কবজি মোচড়ায়। অমনি চোখ রাঙিয়ে পাশ ফিরল স্বার্থ। চড়া কণ্ঠে বলল। আর একবার হাতটা নড়লে টেনে সোজা কোলে বসাবো। তুষির চোখ বিকট হলো, ঘন ঘন পাতা পড়ল তাতে। স্বার্থ বিস্ময়ে পাতা যখন দিল না, অসহায়ের মতো মাথাটা ঘুরিয়ে নিল জানালার বাইরে। হঠাৎ খেয়াল করলো রাস্তা ভিন্ন, অচেনা। এই রাস্তা তো ও কোনোদিন যায়নি। সাগ্রহে জানালার উপর আরও ঝুঁকে গেল মেয়েটা। এইদিক ওইদিক চেয়ে দেখলো ভালো করে। সাইনবোর্ডগুলো এত দ্রুত চলে যাচ্ছে, ভেঙে ভেঙে পড়তেও পারছে না। শেষে অধৈর্য হয়ে বলল। এটা তো বাড়ির রাস্তা নয়। বাড়িতে যাচ্ছি না। তুষি আকাশ থেকে পড়ল। কোথায় যাচ্ছি তাহলে? হানিমুনে। স্বার্থ গাড়ির হুইল ঘুরিয়ে বলল। আটকে উঠল তুষি। হানিমুন মানে ও জানে, এ কথা তো ছোট বাচ্চারাও বুঝে। অমনি আর্তনাদ করে বলল। কি কি বলছেন? কি আপনার মাথা গেছে? হ্যাঁ, পেয়েছেনটা কি আপনি আমায়? তুষি এত চেঁচানো শুরু করলো, স্বার্থ দুম করে স্টেরিও চালিয়ে দিল গাড়ির। ইংরেজি ভাষায় গান, বাজ পড়ার মতো এক একটা শব্দ। তুষি চিৎকারটাও হারিয়ে গেল কোথাও।
হাসনা বসে আছেন চুপটি করে, চোখের সামনে সৈয়দ বাড়ির সবগুলো মানুষ হুটোপুটি করছে, ঘুরছে ছটফটে পায়ে। চিন্তায়, উৎকণ্ঠায়, হতাশায় দিশেহারা সবাই। কতক আত্মীয় স্বজন এসেছেন, অনেকে এসে পৌঁছননি এখনো। তবে এমন গুরুতর পরিবেশে ফাঁক গলে বের হতে পারছেন না তিনি। সাথে তুষি এত বড় একটা দায়িত্ব দিয়ে গিয়েছে, ওটাও সারতে হবে। ওইদিকে রেহনুমা কেঁদে কেটে অস্থির, সকাল থেকে মেয়েটাকে খুঁজে পাচ্ছে না কোথাও। দারোয়ান চাচা দেখেছিল তুষিকে একটা ব্যাগ নিয়ে বের হতে, কিন্তু কোথায় গেল মেয়েটা? হাসনাও নাকি কিছুই জানে না। ব্যাপারটা নিয়ে দিকদিশা হারিয়েছে বাড়ির প্রতিটি মানুষ। শওকত, সাইফ যেন কোথায় কোথায় ছুটছেন, সাথে গিয়েছেন নাসিরও। রোকসানা মেয়ে নিয়ে বসে আছেন মায়ের পাশে। আইরিনের মুখে বিশেষ শব্দ নেই ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বিরক্তিতে চৌচির সে। তুষির বিয়েটা আজ হয়ে গেলে ভালো হতো, স্বার্থ উপায় না পেয়ে অন্তত বেছে নিত ওকেই। কিন্তু এই মেয়ে মনে হয় মরেও শান্তি দেবে না। সবাই যখন উতলা মরিয়া একে অন্যের ভাবনায়, সে সময় সিঁড়ির নিচু ধাপটায় মাথা ঝুঁকিয়ে চুপ করে বসে আছে অয়ন। একটা কথাও মুখে নেই, নড়চড় নেই শরীরে। অয়ন জানে তুষি এমনি এমনি হারায়নি, এর পেছনে কেউ আছে, বিশেষ কেউ। ও লাল টুকটুকে চোখ দুটো তুলে উপরের ঘরের দিকে চাইলো আরেকবার। বাইরে থেকে মিন্টু ছুটে এলো তখনই, হাঁপাতে হাঁপাতে বলল, মেজো ভাইয়া তো ঘরে নেই। এই কাছে পিঠে কোথাও একটা বাজ পড়লো বোধহয়। প্রত্যেককেই বিস্ময়ে কেমন নিস্তব্ধ হয়ে পড়ল। রেহনুমা কান্না থামলো সাথে সাথে। তনিমা বললেন, ভালো করে দেখেছিস? দারুণ যে বলল ও যায়নি কোথাও। হ্যাঁ, অয়ন ভাই যেভাবে বললো আমি তো সেভাবেই শান্তির বেয়ে উঠলাম। জানলা থেকে দেখলাম ঘর ফাঁকাই। জয়নব চোখ বুজে চ শব্দ করলেন। এবার নিশ্চিত দাঙ্গা বাঁধবে বাড়িতে, অথচ দুপাশে মাথা নেড়ে হেসে ফেলল অয়ন। বলল, বাহ, তাহলে মিলল আমার কথা। এবার কি বলবে তোমরা? জয়নবের মুখটা ছোট হয়ে এলো। অয়নের সাথে একটু আগেই একটা তর্কযুদ্ধ শেষ হয়েছে ওনার। তুষি এই বাড়ির থেকে গায়েব হওয়া নিয়ে অয়ন প্রথমে তীর ছুঁড়েছিল স্বার্থর দিকে। উনি এতক্ষণ নাতির পক্ষ নিয়ে কথা বলছিলেন। এইদিকে স্বার্থর ঘরের দরজা বন্ধ, লক করা। দেখে বোঝার উপায় নেই ও ভেতরে না বাইরে। কেউ বের হতে দেখেনি। দারোয়ান নাকি সকাল থেকেই গেটে ছিলেন, অথচ দেখেননি তিনিও। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পরেও যখন স্বার্থর সাড়া পাওয়া যায়নি, তখন বাইরে থেকে মই নিয়ে সানসেটে দাঁড়িয়ে দেখে এলো মিশু। সবার সব প্রশ্নের উত্তর এখানেই মিলল। রোকসানার মুখটা চুপসে গেল বেশি। এক পল আর চোখে শাশুড়ি আর ননাসকে দেখলেন তিনি। শ্বশুর বাড়ি নিয়ে এলেন বিয়ে খেতে, কিন্তু আজ মান সম্মান তার ধুলোয় না মিশে থামবে না। প্রত্যেকেই এই নীরবতা অয়নের সহ্য হয় না। উঠে দাঁড়ায়, চিৎকার করে বলে, এখন সবাই বোবা হয়ে গেছে, তাই না? কারোর মুখে এখন আর কোনো কথা নেই। জয়নব বলেন, আহ আস্তে, বাড়িতে মেহমান আছে দাদু ভাই। থাকুক, দেখুক এ বাড়ির সো কল্ড বড় ছেলে কি করেছে। ছোট ভাইয়ের হবু স্ত্রীকে নিয়ে ভেগে গেছে, দেখুক সবাই। আচমকা গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা ইউসার কোনোয়ে টান মেরে নিজের দিকে ফেরায় অয়ন। ছেদ করে উঠল মেয়েটার বুক। অয়ন ওর দুই হাতের মাংস খাবলে ধরে বলল, তুই সারাদিন তুষির সাথে থাকিস না? তাহলে ও কোথায় গেল দেখিসনি কেন? আমি তো কি আমি কি আমি কি আমি কি আমি ইউষা, তোকে আমি বলিনি ওর খেয়াল রাখতে? বলিনি ইউষা? নাকি তুইও বাড়ির বাকিদের মতো আমাকে গোনায় ধরিস না? নাকি তুইও চাস তুষি ভাইয়ের হোক? তাই চাস তুই? ইউসার বুকের পাঁজর টনটন করে উঠল। টলমলে চোখে বলল, অয়ন ভাই, আমি অয়ন শুনল না। ইউসার দুবাহু ছুল সজোরে। কোটরের টইটুম্বর জল নিয়ে পেছনে গেল মেয়েটা। আর ভীষণ অনুতাপে পড়ল তার বুক। এই সব কিছুর জন্য ও দায়ী। কেন ও তুষিকে জোর করেছিল বিয়ে করতে? তুষি নিশ্চয়ই পালিয়ে গেছে। মেজো ভাইয়ার বিরহ নিয়ে বাঁচবে, কিন্তু অন্য কারো হবে না বলে নিজেকে বরাবরের মতোই লুকিয়ে নিয়েছে সে। ও জোর না করলে এসব কিছু হতো না। এখানে সব দোষ ওর, একমাত্র ওর। রেহনুমা হাহাকার করে বললেন, একবার মেয়েটাকে হারিয়েছিলাম, পেয়েছি কত বছর পর। মেয়েটা আমার আবার হারালো, কোথায় গেল? স্বার্থের সাথে থাকলে তো জানা আমাদের। আপা, ও আপা, স্বার্থকে একটা ফোন করে দেখো না, যদি ফোনটা খোলে এখন। মেয়েটা ওর সাথে আছে কিনা একটু শুনতাম আমি। মিন্টু বলল। ভাইয়া ফোনটা তো বিছানার উপর দেখলাম মা।
রেহনুমার কান্না বাড়ল আবার। অয়ন ফোঁসফোঁস করে বলল, আজ এখানে একটা রক্তারক্তি হবে, তুষিকে না পেলে আমি কাউকে ছাড়বো না। নাসিরের আম্মা বিরক্ত হলেন, দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলেন, কে বাড়িতে ছেলের বিয়ে করালাম, দুই ভাই এক মেয়েকে নিয়ে কি সব করছে। রোকসানা মাথা নুইয়ে পড়ল লজ্জায়, মিনমিন করে বলল, এখনো তো কিছু প্রমাণ হয়নি মা। অয়ন বউ না পেয়ে একটু বেশি বেশি ভাবছে। স্বার্থ এরকম করবে না আমরা জানি। আপনি আগে ভাগে এরকম নিন্দে করলে হবে? নাসিরের বোন বললেন। রোকসানা মিউয়ে গেলেন। সত্যি তো, যদি স্বার্থ কিছু করে থাকে তখন কাউকে মুখ দেখাবেন কি করে উনি? ধুর, দেশের আশাই ভুল হয়েছে। কি ব্যাপার, বিয়ে বাড়ির এই অবস্থা কেন? হঠাৎ কথাটায় একজোটে সদরের চৌকাঠের পানে ফিরে চাইল সবাই। স্যুট প্যান্ট পরে রেডি সেডি হয়ে দাঁড়িয়ে আছে জামিল, কপালে ভাঁজ নিয়ে বলল, আমি কি একই রকম দেখতে কোনো ভুল বাড়িতে চলে এলাম? আজ না এখানে বিয়ে, আমাকে তো দাওয়াত দিয়েছিল, কিন্তু সবার তো একই চেহারা। তাহলে এটা কি বিয়ে বাড়ি মনে হচ্ছে না কেন? মনে হচ্ছে শোকসভা চলছে। ওমা অয়ন, তোমার তো শেরওয়ানি পরে টিপটপ হয়ে বসে থাকার কথা, তোমার এমন পাগল পাগল চেহারা কেন ভাই? তনিমা উদ্বেগ নিয়ে বললেন। জামিল, তুমি জানো স্বার্থ কোথায়? ও অবাক হয়ে বলল, স্বার্থ? কেন আন্টি ঘরে নেই? না, কখন যে বের হলো কেউ দেখেনি। ফোনটাও বন্ধ করে ঘরে রেখে গেছে। কি বলছেন? অয়ন হনহনে পায়ে চালিয়ে জামিলের সামনে এসে দাঁড়ালো, শক্ত গলায় শুধালো, জামিল ভাই, সত্যি করে বলো, ভাইয়া কোথায়? কি তাজ্জব ব্যাপার, আমি এলাম বিয়ে খেতে আর তোমরা দেখছি আমাকেই জেরা করছো। তুমি আমার কথার উত্তর দাও। কি বলি বলো তো, ও আজ দুদিন যাবৎ আমার সাথে যোগাযোগই তো করেনি। ফোন দিলে ব্যস্ত আছি বলে কেটে দিয়েছে। আঙ্কেল দাওয়াত না করলে আমি তো তোমার বিয়েও মিস করে ফেলতাম। কিন্তু ওর খোঁজ কেন অয়ন? আচ্ছা, বিয়ে কি শেষ? আমার কি আসতে দেরি হলো? মিশু মুখ কালো করে বলল। আমার চিঠিপত্র পাওয়া যাচ্ছে না। মাথায় যেন বাজ পড়ল জামিলের, আর্তনাদ করে বলল, সে কি সর্বনাশ! থানায় ডায়েরি করেছেন আন্টি? ওর ফোন নেই? কল করেছেন? তোমার আঙ্কেল গিয়েছে, জানি না কি হবে। কোথায় পাবো মেয়েটাকে? ছোটর দিকে তাকানো যাচ্ছে না। জামিলের চোখ মুখ শুকিয়ে গেল দুশ্চিন্তায়। তারে কেমন কেমন করা দেখে অয়নের ভ্রু গুছিয়ে এলো একটু। ভাইয়া তুষিকে নিয়ে কোথাও গেলে জামিল ভাই জানতোই, কিন্তু ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না কিছু জানে। মহাদ্বন্দ্বে ভুগছে ছেলেটা। জামিল তখনই বলল, অয়ন চলো, বসে না থেকে আমরা বরং খুঁজতে বের হই। বিপদ আপদের কথা বলা যায় না। অয়ন পুরোপুরি নিশ্চিত হলো জামিল কিছু জানে না। তার মানে তুষি কি স্বেচ্ছায় পালালো? ওর ভেতরটা নড়বড়ে হয়ে গেল। উদ্বিগ্নে চিত্তে বলল, আমি আমার ফোন নিয়ে আসতে। গাড়িতে আছি আমি, তুমি এসো। অয়ন ছুটল দোতলার দিকে। ইউষার মলিন বিস্মিত মুখটা এক পলক চেয়ে বেরিয়ে এলো জামিল। নিরাপদ দূরত্বে এসে তাড়াহুড়ো করে পকেট হাতটা ফোন বের করলো। লনে গাড়ি ভিড়েছে অনেকক্ষণ, কিন্তু তুষি নামছে না। তুলোর মতো নরম শরীর সিটের সাথে শক্ত করে আছে। স্বার্থ বুঝলো ওর ব্যাপারটা, হাসলো ঠোঁট কামড়ে, জানালায় ঝুঁকে এসে বলল, নামবে না? কোথায় এনেছেন আমার? ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? তাহলে নামছো না কেন? ভাবের সম্মান বাঁচাতে নামলো তুষি। অসহায় চোখে একবার দেখলো চারিদিকে। এই জায়গা ও বাপের জন্মেও দেখেনি। জিজ্ঞেস করলো, এটা কোথায়, কার বাসা এটা? জামিলের নতুন ফ্ল্যাট, আমরা এখানে কিছুদিন থাকবো। তুষির চোখ বেরিয়ে এলো। কিছুদিন? আমি আর আপনি একা? দুজন আবার একা হয়? এখানে কেন থাকবো, বাড়ি কেন যাব না? স্বার্থ সোজাসুজি বলল। বাড়িতে অনেক লোক, রোমান্সে অসুবিধা হবে। তুষি কান দুটো গরম হয়ে গেল। এক চোট লজ্জা পাক খেলো মাথায়। ওপাশ থেকে আচমকা ভদ্রলোক ছুটে এলেন। তখনই জিজ্ঞেস করলেন, মিস্টার স্বার্থ আবরার? হ্যাঁ। আসুন, লিফট এদিকে। পেছনে ব্যাগ আছে। যে রুমে পৌঁছে দিচ্ছি, আপনারা এগোন, এটা দরজার চাবি। স্বার্থ তুষির হাত ধরে লিফটে উঠে গেল। দরজা বন্ধ হতে স্ক্রিনে লাল রঙে ভেসে উঠল 12 লেখার দিকে একবার দেখল তুষি। পরপর মাথায় এলো, এই বদ্ধ জায়গায় ও আর স্বার্থ ছাড়া কেউ নেই। চারদিকে গুমট, আটকানো নিঃশ্বাসও শুনতে পাওয়া যাচ্ছে। তুষি গুটিয়ে দাঁড়ালো এক কোণায়, দূরত্ব রাখলো দুজনের। রীতিমতো এক পাশ থেকে পিঠটা ফিরিয়ে দিল স্বার্থের দিকে। লিফটের দরজা খুলল সে সময়। স্বার্থ বের হতে হতে বলল, স্বার্থ আবরার, প্লিজ বুঝে কাজ করে তুষি, যেখানে সেখানে শুরু হয়ে যায় না, চিল।
তুষি লজ্জায় চৌচির হয়ে গেল, মিনমিন করে বলল, আমি কিছু বলেছি? আসামির চোখ দেখে বুঝতে পারি সেখানে তুমি আমার বউ, তোমারটা বুঝবো না? সার্থ ব্যস্ত হলো তালা খুলতে, অথচ তুষির পিঠ বেয়ে ভীষণ ঠান্ডা একটা স্রোত নেমে গেল। তুলতুলে ভালো লাগায় ভিজল তার বুক। যেদিন সার্থ বাড়ির সবার সামনে প্রথম বলেছিল তুষি আমার স্ত্রী, ঠিক তেমনি এক অনুভূতির তোরে আজকেও অন্তঃপর্চে একটা গাঢ় বুদবুদ টের পেল ও। কিন্তু পরপরই চিবুক কঠিন করলো মেয়েটা। না, এত সহজে ও গলবে না। কিছু ভাবলো না, কিচ্ছু না। ফ্ল্যাটের দরজা ঠেলতেই ভেতর থেকে ফ্রেশনেসের সুবাস ছুটে এলো নাকে। খুব গোছানো, ছিমছাম সব। জামিল লোক দিয়ে গোটা ফ্ল্যাটটা চকচকে করে রেখেছে। সার্থ ভেতরে ঢুকে গেল, এরপর এক টান মেরে নিয়ে গেল ওকেও। ধরাম করে দৌড় চাপালো, সাথে টক করে মেয়েটার এক হাত মাথার উপরে চেপে পিঠসহ আস্ত শরীরটা ঠেলে ধরল ওই বন্ধ দরজার কাঠে। দ্রুততম ব্যাপারটায় তুষি হকচকালো খুব। স্পষ্ট করে তাকানোর আগে সার্থর মুখটা নেমে এলো ওর কপালের কাছে। হুটহাট এই নৈকত্যের তোপে শ্বাসনালীতে দম আটকে গেল তুষির। সার্থ একেবারে চোখ ঘুরিয়ে তুষির সারা মুখ দেখলই শুধু ঘোর এই চোখে কেবলই নেশার দৃষ্টি ছাপানো অপলক ধাঁধিয়ে যাওয়া মোহ নিয়ে বলল,